কেমন আছো তোমরা? আশা করছি সকলে বেশ ভালোই আছো। আর আজকে তোমাদেরকে ইতিহাসের উপরে মানে ইতিহাস ক্লাস 8-এর যে চতুর্থ অধ্যায় ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র সেই চ্যাপ্টার বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। এই চ্যাপ্টার যতগুলো মেন প্রশ্ন হয়, শর্ট কোশ্চেন হতে পারে, এমসিকিউ যেগুলো আর কি, এসএ কিউ, শূন্যস্থান পূরণ, 2 নম্বরের, 4 নম্বরের, হোয়াট এভার যত ধরনের প্রশ্নগুলো হয় আজকে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলো খুব বেশি দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, বাংলা, বিহার ও উড়িষ্যাতে কোন ভূমি রাজস্ব বন্দোবস্ত চালু হয়েছিল? এগুলো একটু দেখে নিতে পারো যে মহলওয়ারি, রায়তওয়ারি, পাঁচশালা নাকি চিরস্থায়ী বন্দোবস্ত। তোমরা সকলে জানি যে আমাদের বাংলা, বিহার, উড়িষ্যা এই জায়গাটায় মূলত যেটা চালু করেছিল সেটা হচ্ছে কি চিরস্থায়ী বন্দোবস্ত। এখানে একটা ইনফরমেশন আমাদের লাগবে, সেটা কি 1793 খ্রিস্টাব্দ এবং কর্নওয়ালিস তিনি কি করেছিলেন? এই প্রথা বলা যাবে না, এই ভূমি রাজস্ব বন্দোবস্তটা চালু করেছিলেন। তো এখান থেকে 3টে প্রশ্ন হয়ে গেল যে বাংলা, বিহার, উড়িষ্যাতে কী ধরনের ভূমি রাজস্ব ব্যবস্থা চালু ছিল? সেটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। এটা কত সালে পাশ হয়েছিল? 1793। এবং এই বন্দোবস্তটা কে চালু করেছিলেন? সেটা হচ্ছেন কর্নওয়ালিস। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই, নীল বিদ্রোহ কোথায় হয়েছিল? আমরা জানি নীল বিদ্রোহ হয়েছিল বাংলাতেই নীল বিদ্রোহ হয়েছিল। আচ্ছা, এখানে অপশান আমি ভেবেছিলাম হয়তো বাংলার কোনো একটা স্থানের নাম দেওয়া থাকবে, বাট অপশানে রয়েছে কি কোথায় হয়েছিল বা কোন রাজ্যে হয়েছিল। তো আমি একটু আগে বলেছি যে এই নীল বিদ্রোহ হয়েছিল বাংলায়। বাংলার আমাদের এই তখন পশ্চিমবঙ্গ ছিল না, তখন বাংলা বলা যেতে পারে, সেই বাংলাতেই 1859 থেকে 60 সালে নদিয়া জেলায় এই বিদ্রোহটা হয়েছিল। এবং এই বিদ্রোহের সূচনা কে করেছিলেন? সেটা হচ্ছে বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস। কত সালে বললাম? 1859 থেকে 60 সালে। এই বিদ্রোহটার অ্যাকচুয়ালি মূল কারণ কী ছিল বলো তো? বাংলার যারা সাধারণত খেটে খাওয়া মানুষ, তারা তাদের জীবিকা নির্বাহ করার জন্য বা ভরণ পোষণের জন্য নিজেদের যে চাল, ডাল, আলু, গম ইত্যাদি লাগিয়ে থাকে, সেগুলো তারা লাগাতে পারতো না। ইংরেজদের নিয়ম নীতি অনুসারে, যেহেতু ইংরেজদের চাহিদা ছিল নীলের বস্ত্র উৎপাদনে বা বস্ত্রশিল্পের জন্য, তাদেরকে সেই চাষটাই করতে হতো। কী চাষ? নীল চাষ। ফলে তাদের যে জীবিকা, জীবন ধারণের জন্য যে অন্ন, সেটাতে টান পড়েছিল। এই জন্য তারা বিদ্রোহের পথে পা বাড়ায়। আরও অনেক কারণ ছিল, শুধু এটাই কারণ নয়, বাট মূল কারণ হচ্ছে এটাই। তো নীল বিদ্রোহ কোথায় হয়েছিল? বাংলাতে হয়েছিল 1859 থেকে 60 সালে এবং নদিয়া জেলায়। পরে প্রশ্ন, রায়তওয়ারি এই নামটির মধ্যে রায়ত কথাটির অর্থ কী? শ্রমিক, কৃষক, জমিদার নাকি পুলিশ? তো এই যে ব্যবস্থা বা কোনো একটা বন্দোবস্ত, ভূমি রাজস্ব, সেখানে নিশ্চয়ই শ্রমিক বা পুলিশ এদের খুব একটা ভূমিকা নেই। হতে পারে জমিদার, হতে পারে কিংবা কৃষক হতে পারে। এখানে রায়ত কথার অর্থ হয়ে গেল কিন্তু কৃষক। অর্থাৎ এই ব্যবস্থায় কি বলা হয়েছিল যে ইংরেজ সরকার সরাসরি তারা কি করবে, কোনো জমিদারকে বা কোনো মহাজনকে, কোনো উচ্চবিত্তকে তারা জমি দেবে না। এটা সরাসরি কৃষকের সঙ্গে তাদের সম্পর্ক থাকবে। এই ব্যবস্থাটাকে কি বলতো? রায়তওয়ারি ব্যবস্থা। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই, চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল কবে? একটু আগে সালটা বলে দিয়েছি, তোমরা নিশ্চয়ই মনে করতে পারছো সালটা কবে হবে। 1795, 93, 96 নাকি 91?
তো এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? 1793 খ্রিস্টাব্দ। আর এটা কে পাশ করেছিল? আমি একটু আগে বললাম, আবারও বলছি, লর্ড কর্নওয়ালিস। চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন কে? সঠিক উত্তর আর নিশ্চয়ই আমাকে বলতে হবে না, কে চালু করেছিলেন। ওয়ারেন হেস্টিংস, যিনি একশালা এবং পাঁচশালা এই দুটো বন্দোবস্ত চালু করেছিলেন। মাথায় রাখবে, একশালা এবং পাঁচশালা। এবং এই ব্যবস্থাটার নাম ছিল কি, যেটা হেস্টিংস চালু করেছিলেন, তার নাম হচ্ছে ইজরাদারি ব্যবস্থা। তো প্রশ্ন হতেই পারে যে ইজরাদারি ব্যবস্থা কে চালু করেছিলেন? সঠিক উত্তর কী হয়ে যাবে? ওয়ারেন হেস্টিংস। 10 সালা বন্দোবস্ত চালু করেছিলেন কর্নওয়ালিস, এবং তিনি পরবর্তীকালে সেই 10 সালা বন্দোবস্তটাকেই চিরস্থায়ী বন্দোবস্তের রূপ দিয়েছিলেন। তাহলে চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেছিলেন? অবভিয়াসলি কর্নওয়ালিস। পরবর্তী প্রশ্ন, মহলওয়ারি বন্দোবস্ত চালু হয়েছিল, মেবি এটা কোথায় বলা হয়েছে? বাংলা, উত্তর ভারত, দক্ষিণ ভারত নাকি মধ্য ভারত? তো মহলওয়ারি, মহল কথার অর্থ হচ্ছে কি কোনোটা গ্রাম এবং তার সম্প্রদায়। কোনোটা গ্রামের সম্প্রদায়কে তাদের ভিতরে জমিটা ভাগ করে দেওয়া হতো এবং তাদের সঙ্গে ইংরেজ সরকার সরাসরি ট্যাক্স বুঝে নিত। আমরা যদি তিনটে ব্যবস্থা দেখি, প্রথমত যে ব্যবস্থাটা আমরা দেখতে পাবো সেটা হলো চিরস্থায়ী, যেটা সরাসরি ছিল জমিদারদের সঙ্গে। নেক্সট রায়তওয়ারি, যেটা ছিল সরাসরি কৃষকদের সঙ্গে। আর মহলওয়ারি, যেটা ছিল গ্রামের কোনো একটা সম্প্রদায়ের সঙ্গে বা গ্রামের মোড়ল বা গোষ্ঠী তাদের সঙ্গে। এটা চালু ছিল কোথায়? সেটা হচ্ছে উত্তর ভারতে। উত্তর ভারত, বিশেষ করে গাঙ্গেয় উপত্যকায় এটা চালু ছিল। আর রায়তওয়ারি বন্দোবস্ত কোথায় চালু ছিল? দক্ষিণ ভারত, মাদ্রাজ, বোম্বে প্রেসিডেন্সিতে এগুলো চালু ছিল। পরবর্তী প্রশ্ন দেখে নিই, দাদন বলতে কি বোঝায়? দাদন, যেটা নীল বিদ্রোহের সঙ্গে খুবই ওতপ্রোতভাবে জড়িত এবং সম্পর্কিত, সেই নীল বিদ্রোহের একটা শব্দ বা একটা প্রথা, যার নাম হচ্ছে কি দাদন প্রথা। এই দাদন মানে কি? সাধারণ মানুষ তো নিশ্চয়ই চাষ করতে চাইবে না, কিন্তু তাদেরকে ঋণের জালে ফেলে বা তাদের অসহায়তার বা দুর্বলতার সুযোগ নিয়ে সরকার কী করত? তাদেরকে কিছু টাকা অগ্রিম দিয়ে নিত। এই অগ্রিম টাকা দেওয়ার পরিবর্তে তাদেরকে কি করতে হবে? সেই জমিতে নীল চাষ করতে হবেই হবে, এটা বাধ্যতামূলক ছিল। এটাকে কি বলতো? দাদন। অর্থাৎ ওই যে অগ্রিম অর্থ দেওয়া, এই অগ্রিম অর্থ দেওয়াটাকেই বলা হচ্ছে দাদন। আর অগ্রিম অর্থ দেওয়ার পরিবর্তে তাদের দ্বারা তাদের জমিতেই চাষ করে নেওয়ার যে ব্যবস্থা, তাকে বলা হতো কি দাদন ব্যবস্থা বা দাদন প্রথা। তো দাদন বলতে কি বোঝায়? সেটা হচ্ছে অগ্রিম অর্থ প্রদান। সঠিক উত্তর কি হয়ে যাবে? অগ্রিম অর্থ প্রদান। ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা কোথায় চালু হয়েছিল? পাট তো পশ্চিমবঙ্গতেই হয়, বিশেষ করে এখন, কারণ বাংলাতে আমরা জানি পাট হয়, আমরা সকলেই জানি। এখন বাংলাদেশ বা বাংলা যাই হোক না কেন, কিন্তু তখন যে একটা অখণ্ড বাংলা ছিল, সেই বাংলাতেই পাটটা বেশি হতো। তাই পাটের কারখানা কোথায় চালু হয়েছিল? রিষড়া, কলকাতা, বোম্বাই নাকি মাদ্রাজ? তো বোম্বাই মাদ্রাজ যে হবে না, এটা তো বলাই যায়। বাদ দিকে থাকলো কি কলকাতা এবং রিষড়া। সঠিক উত্তর কী হয়ে যাবে? রিষড়া। কলকাতার কাছেই হাওড়ার একটা জায়গা রিষড়া, সেখানে প্রথম পাটের কল চালু হয়েছিল। ভারতে টেলিগ্রাফ যোগাযোগ ব্যবস্থা চালু হয়েছিল কত সালে? সঠিক উত্তর এখানে হয়ে যাবে 1851 খ্রিস্টাব্দে, কলকাতা থেকে হাওড়া। ইজারাদারি ব্যবস্থা প্রবর্তন করেন কে? আমি একটু আগেই তোমাদেরকে বলেছিলাম যে কোন ব্যবস্থাটার অপর নাম ইজরাদারি ব্যবস্থা। তাহলে তোমরা বুঝতে পারবে যে এই ইজরাদারি ব্যবস্থাটা অ্যাকচুয়ালি কে চালু করেছিলেন। তো সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে? ওয়ারেন হেস্টিংস। ড্যাশকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হতো। ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হতো কাকে বলা হতো? আমরা জানি ভারতকে। হুগলির
প্রথম পাটের কারখানা চালু হয় কোথায়? তো রিস্টাই একটু আগে আমি বলে দিয়েছি এটা। নেক্সট, অবশিল্পায়ন কথাটির অর্থ কী? অব মানে ঘটে যাওয়া বা কম হয়ে যাওয়া, শিল্পায়ন মানে কি? শিল্পের অগ্রগতি। তো শিল্পের অগ্রগতি ঘটে যাওয়া, এক কথায় শিল্পের হ্রাস, এটাকেই বলা হচ্ছে কি? অবশিল্পায়ন। তো অবশিল্পায়ন কথাটির অর্থ কি? শিল্পের অবনমন। ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অন্যতম প্রতীক ছিল ড্যাশ। কি ছিল? রেলপথ বা রেল ব্যবস্থা। 1853 সালে ডালহৌসি এই রেলপথ চালু করেছিলেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে এই রেলপথ ছাড়া ভারতের বুকে, মানে এত বড় একটা দেশের বুকে সাম্রাজ্য বিস্তার করা এবং টিকিয়ে রাখা প্রচণ্ড কঠিন হয়ে পড়বে, তাই তিনি রেলপথ চালু করেছিলেন। পরবর্তী প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে দমনে খুবই ড্যাশের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। এই যে রেলপথ, তারই ব্যবস্থা ছিল কি? খুবই, রেলপথ কেন বলছি, এটা টেলিগ্রাফ। এখানে তোমরা মনে হতে পারে স্যার টেলিগ্রাফটা কেন? দেখো, কোথাও একটা বিদ্রোহ হচ্ছে, সেটা যদি সরকার জানতে না পারে বা ব্রিটিশরা যদি জানতে না পারে, তাহলে সেখানে পৌঁছবে কীভাবে? এবার এই খবরটা তাড়াতাড়ি তাদের কাছে পৌঁছতে কীভাবে? টেলিগ্রাফের ব্যবস্থা, মানে এক কথা টেলিফোন যদি আমরা এখন বলি, তাহলে তার মাধ্যমে তারা খবরটা পেয়ে যেত। তো সঠিক উত্তর কী হয়ে যাবে? টেলিগ্রাফের ভূমিকা ছিল। টেলিগ্রাফ ব্যবস্থা ভারতে প্রথম চালু হয় ড্যাশ থেকে? ডায়মন্ড হারবার। একটু আগে আমি বলে দিয়েছি সেটা কোথা থেকে? কলকাতা থেকে ডায়মন্ড হারবার। কুলি কাহিনী, এই কুলি কাহিনী নিবন্ধটি কার লেখা? আসামের শ্রমিকদের যে চা বাগানে পাঠানো হতো, মানে আসামের শ্রমিকদের বলা ভুল হবে, শ্রমিকদের যে আসামের চা বাগানে পাঠানো হতো, তার ফলে তাদের সেখানকার জীবনযাত্রা কেমন ছিল না ছিল, কী পরিমাণ তাদের উপর অত্যাচার করা হতো, এই সমস্ত কিছু নিয়ে একটা বই লিখেছিলেন, কুলি কাহিনী। সেই বইটা কে লিখেছিলেন? রামকুমার বিদ্যা রত্ন। পরবর্তী প্রশ্ন, প্রজাস্বত্ব আইন বা টেন্যান্সি অ্যাক্ট কবে পাশ হয়? তো প্রজাস্বত্ব আইন বা বঙ্গীয় প্রজাস্বত্ব আইন যেটার নাম, সেটা পাশ হয়েছিল 1885 খ্রিস্টাব্দে। কোথায় প্রথম সুতির কাপড় তৈরির কারখানা চালু হয়েছিল? একটু আগে আমরা কি পেলাম? যে হুগলির রিষড়াতে প্রথম পাটের কারখানা গড়ে উঠেছিল। আর এখানে আমরা কি দেখতে পাচ্ছি? কোথায় সুতির তৈরি কাপড় কারখানা গড়ে উঠেছিল, সেটা কোথায় হয়ে যাবে? প্রথম বোম্বাই। ওকে, চলো দেখি আরও একটা এরকম প্রশ্ন রয়েছে, সেটা কি? প্রথম পাটকল কোথায় চালু হয়েছিল? এটা নিয়ে আমি 3বার 3 জায়গায় করালাম। প্রথম পাটকল কোথায় চালু হয়েছিল? সঠিক উত্তর কী হয়ে যাবে? 1855 খ্রিস্টাব্দে হুগলির রিষড়াতে প্রথম পাটের কল চালু হয়েছিল বা পাটের কারখানা চালু হয়েছিল। কবে ভারতে রেল প্রকল্পের সূচনা হয়েছিল? ভারতে প্রথম কবে রেল প্রকল্পের সূচনা হয়েছিল বা রেলপথ চালু হয়েছিল? তো আমি একটু আগে বলে দিয়েছি যে লর্ড ডালহৌসির আমলে 1853 সালে মুম্বাই টু থানে এই রেলপথ চালু হয়েছিল। তো এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? 1853 খ্রিস্টাব্দে। আচ্ছা, আমি বলে দিচ্ছি কার আমলে? ডালহৌসির আমলে হয়েছিল। কোথায়? মুম্বাই থেকে থানে। পরবর্তীকালে 1854 সালে কলকাতা থেকে হাওড়া চালু হয়েছিল, মানে বাংলায় চালু হয়েছিল 1854 সালে, কলকাতা থেকে হাওড়া। পরবর্তী প্রশ্ন, বাংলায় কবে ভয়ঙ্কর দুর্ভিক্ষ ও মন্বন্তর দেখা যায়? সঠিক উত্তর কী হয়ে যাবে? 1770 বা 1176। এই 1770 সালে বাংলার বুকে যে যখন দৈত্য শাসন ব্যবস্থা চলছিল, ইংরেজ সরকার প্রচণ্ড পরিমাণে কী চেয়েছিল? রাজস্ব আদায় করতে। তার ফলে বাংলার কৃষি ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা একদম ভেঙে পড়েছিল। ফলে বাংলার বুকে কী শুরু হয়েছিল? দুর্ভিক্ষ বা মন্বন্তর। এটা বাংলাতে হয়েছিল
1176 খ্রিস্টাব্দে। এই জন্য এটাকে কি বলা হতো, 76-এর মন্বন্তরে কিন্তু এটাকে বলা হয়ে থাকে। ওকে, পরবর্তী প্রশ্ন, কবে কে ইজরাদারি ব্যবস্থা চালু করেছিলেন? কোশ্চেনটা একটু আগেও করেছি, আমি বলেও দিয়েছি, সঠিক উত্তর কী হয়ে যাচ্ছে যে 1772 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস রাজস্ব আদায়ের জন্য ইজরাদারি ব্যবস্থা চালু করেছিলেন। পরবর্তী প্রশ্নটা দেখে নিই, মহলওয়ারি। এই মহলওয়ারি শব্দটির মধ্যেই রয়েছে মহল, আর এই মহল কথাটির অর্থ কী? প্রথমেই দেখো, আমি তোমাদেরকে যখন 3টে পড়াচ্ছিলাম তখন আমি কিন্তু বলে দিয়েছি যে মহল বা চিরস্থায়ী এবং রায়ত 3টের মানে কি। তো মহল শব্দের অর্থ কি? গ্রামের সমষ্টি। এটা গ্রামের মোড়ল বা কয়েকটি গ্রামের সমষ্টিকে নিয়ে কি বলা হতো? মহলওয়ারি। কাদের চাহিদার কথা মাথায় রেখে নীল চাষ করা হতো? কাদের চাহিদা? অবভিয়াসলি এটা হবে ব্রিটিশদের বা যারা নীল উৎপাদন করতো, নীল চাষ কাপড়, তাদেরকে নিয়ে। তো সঠিক উত্তর এখানে কী হয়ে যাবে? ইংল্যান্ডের কাপড় কলে নীলের চাহিদার কথা মাথায় রেখে নীল চাষ করতে হতো। ওই যে বললাম শিল্প বিপ্লব, আর শিল্প বিপ্লবের ফলে কী হয়েছিল, বস্ত্র বয়ন শিল্পে একটা অভূতপূর্ব উন্নতি দেখা যায়। আর এই বস্ত্র শিল্পের জন্য যেটা অপরিহার্য ছিল সেটা ছিল কি একটা নীল, এই জন্য নীল চাষ করা হয়েছিল। মহলওয়ারি ব্যবস্থায় কাদের সাথে কোম্পানির জমি বন্দোবস্ত হয়েছিল? এটা একটু আগে বলে দিয়েছি, সঠিক উত্তর কী হয়ে যাবে? গ্রামের সম্প্রদায়ের সঙ্গে। একটি হোক বা দুটি হোক বা 3টি হোক, কয়েকটি গ্রামের একটি সমষ্টির সঙ্গে বা সম্প্রদায়ের সঙ্গে এটা ব্যবস্থা করা হয়েছিল। পরবর্তী প্রশ্নটা দেখে নিই। আচ্ছা দেখো, প্রশ্নগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি, কষ্ট করে নিয়ে এসেছি। তোমরা কি করবে, একটু ভিডিওটাকে লাইক করে দিও, আর অবশ্যই ক্লাসটা শেষ অবধি দেখবে, যাতে এমন কোনো প্রশ্ন হয়তো আছে এরপরে যেটা হয়তো তোমাদের মিস হয়ে গেল বা যেটা হয়তো পরীক্ষায় চলে এসেছে। তো আমি অনুরোধ করবো ক্লাসটা শেষ অবধি দেখো এবং ছোট্ট করে একটু লাইক করে দিও। দেখিনি পরবর্তী প্রশ্ন কি বলছে। রায়তওয়ারি ব্যবস্থায় খাজনার হার কত ছিল? এই কোশ্চেনগুলো খুবই আনকমন মনে হলেও এগুলো কিন্তু খুবই মারাত্মক কোশ্চেন। সঠিক উত্তর এখানে কী হয়ে যাবে যে 45 থেকে 55% খাজনার হার ছিল, মানে প্রায় অর্ধেক। পরবর্তী প্রশ্ন, মহলওয়ারি বন্দোবস্ত কে চালু করেছিলেন? এই যে এতক্ষণ ধরে আমরা বলছিলাম মহলওয়ারি, রায়তওয়ারি, চিরস্থায়ী বা ইজরাদারি তো পেয়ে গেলাম ওয়ারেন হেস্টিংস, চিরস্থায়ী কর্নওয়ালিস, এবার পেয়ে গেলাম মহলওয়ারি। তো কে করেছিলেন এটা? হল্ট ম্যাকেঞ্জি 1822 সালে প্রবর্তন করেছিলেন। রায়তওয়ারি বন্দোবস্ত কে চালু করেছিলেন? রায়তওয়ারি বন্দোবস্ত চালু করেছিলেন টমাস মুনরো, এবং 1820 সালে মাদ্রাজ আমাদের দাক্ষিণাত্যে এটা চালু করা হয়েছিল। চিরস্থায়ী বন্দোবস্ত কর্নওয়ালিস, ইজরাদারি ব্যবস্থা হেস্টিংস, মহলওয়ারি ব্যবস্থা ম্যাকেঞ্জি, এবং সর্বশেষ রায়তওয়ারি বন্দোবস্ত টমাস মুনরো। 4টে মাথায় রাখবে, পরীক্ষা অবশ্যই আসবে। পরবর্তী প্রশ্নটা দেখে নিন। এবার 2 নম্বরের কোশ্চেন, লর্ড কর্নওয়ালিস যখন চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন তখন সেই চিরস্থায়ী বন্দোবস্তের যে শর্তগুলি ছিল তার মধ্যে একটা অন্যতম শর্ত ছিল কি? সূর্যাস্ত আইন। এই সূর্যাস্ত আইনের দ্বারা কি বলা হয়েছিল যে জমিদারদেরকে যে জমি দেওয়া হয়েছে এবং তার বিনিময়ে যে পরিমাণ খাজনা বা রাজস্ব ধার্য করা হয়েছে সেটা বছরের নির্দিষ্ট একটা দিনে সূর্য অস্ত যাওয়ার আগেই সেটা তাদেরকে জমা করতে হবে। যদি সেটা জমা করতে না পারে তাহলে এই আইনি শর্ত অনুযায়ী
সেই সমস্ত জমিদারদেরকে তাদের জমিদারি ত্যাগ করতে হবে। এটাকে কি বলা হচ্ছে? সূর্যাস্ত আইন। হয়তো আমি একটু বড় করেই বললাম, বাট কি বলা হয়েছে যে 1793 সালে লর্ড কর্নওয়ালিস কর্তৃক প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের অধীনে জমিদারদের নির্দিষ্ট সময়ের মধ্যে রাজস্ব পরিশোধ করতে হতো। ওই নির্দিষ্ট সময় ছিল সূর্যাস্তের আগে। যদি কোনো জমিদার নির্ধারিত সময়ে রাজস্ব পরিশোধ করতে ব্যর্থ হতো, তবে তার জায়গির বা জমিদারি নিলামে বিক্রি করে দেওয়া হতো এবং বকেয়া রাজস্ব আদায় করা হতো। এই নিয়মটাকে বলা হতো সূর্যাস্ত আইন। ওকে, চলো নেক্সট। দাক্ষিণাত্য হাঙ্গামা বলতে কি বোঝো, বা দাক্ষিণাত্য হাঙ্গামা কি? একটা ছোট প্রশ্ন হতে পারে যে দাক্ষিণাত্য হাঙ্গামা কাদের বিরুদ্ধে হয়েছিল? তো সেখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? সাউকারদের বিরুদ্ধে। আর সাউকার বলতে কাদের বোঝানো হয়? সেটা হচ্ছে দাক্ষিণাত্যের সুদখোর মহাজন। এবার এই সুদখোর মহাজনরা কী করতো? বিভিন্নভাবে ছল চাতুরির মাধ্যমে সেই গরিব মানুষদেরকে হয়তো ঋণ দিত। তারপর সেই ঋণের জালে এমনভাবে জড়াতে তারা সেখান থেকে মুক্তি পেত না। ফলে তাদের যে জমি বা জমির ফসল, যেমন তুলো, এটা যেহেতু মহারাষ্ট্রে হয়েছিল তাই তুলো, সেই তুলোর ওপরে কী করেছিল? সম্পূর্ণরূপে তারা নিয়ন্ত্রণ কায়েম করে নিত। ফলে এই সমস্ত কৃষকদের জীবনে একটা দুর্বিষহ ব্যাপার নেমে আসে। তখন তারা আর কোনো উপায় না দেখে বিদ্রোহের পথে পা বাড়িয়েছিল। এই বিদ্রোহটার নামই হচ্ছে কি? দাক্ষিণাত্য হাঙ্গামা বা দাক্ষিণাত্য বিদ্রোহ। আর এটা হয়েছিল 1875 সালে। চলো সংজ্ঞা কী বলছে একবার দেখে নিই। দাক্ষিণাত্যের সুদখোর মহাজনরা সাউকার নামে পরিচিত। ঋণ দেবার বিনিময়ে উৎপন্ন ফসলের উপর নিয়ন্ত্রণ কায়েম করত। ফলে তাদের বিরুদ্ধে চাষিরা বিদ্রোহী হয়ে ওঠে। 1875 খ্রিস্টাব্দের মে মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত চলা ওই বিদ্রোহকে দাক্ষিণাত্য হাঙ্গামা বলা হতো। আহমেদনগর ও পুনা জেলায় এই বিদ্রোহ প্রবল আকার ধারণ করেছিল। কোথায় কোথায় হয়েছিল? আহমেদনগর এবং পুনা, মাথায় রাখতে হবে নাম দুটো। পরবর্তী প্রশ্ন দেখে নিই। কৃষির বাণিজ্যিকীকরণ বলতে কি বোঝো? কৃষির বাণিজ্যিকীকরণ বলতে কি বোঝো? মানে এক কথায় বাণিজ্যিক কৃষি ব্যাপারটা চলে আসছে। তো ঔপনিবেশিক শাসনাধীন ভারতবর্ষের যে অর্থনীতি ছিল তার একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল কৃষি, এবং সরকার কী করেছিল? এটাকে কৃষির বাণিজ্যিকীকরণ করেছিল। অর্থাৎ ব্রিটিশরা তাদের শিল্পের জন্য কাঁচামাল যেমন চা, পাট, নীল, তুলা, এটা তুল হয়ে গেছে, এই সমস্তগুলো তাদের কী করতো? চাষ করাতো। এক কথায় বাণিজ্যিক ফসল চাষ করাতো, যাতে তাদের শিল্পের জন্য সেটা অপরিহার্য। এবং খাদ্যশস্যের চাহিদা মেটাতে ভারতীয় কৃষকদের বাণিজ্যিক ফসল চাষ করতে বাধ্য করে, যা কৃষকদের জন্য লাভজনক ছিল না, তবে ব্রিটিশ শাসনের জন্য এটা গুরুত্বপূর্ণ ছিল। যেমন নীল হতে পারে, পাট, তুলো, চা, কফি, যেগুলো কফি তো পরে এসে যদিও। তো এগুলো কিসের জন্য? সাধারণ মানুষের তো এগুলো খুব একটা দরকার নেই। এগুলো দরকার ছিল সরকারের, এগুলো দরকার ছিল শাসকদের। এটাকে কি বলা হচ্ছে? কৃষির বাণিজ্যিকীকরণ। সম্পদের বহির্গমন বলতে কি বোঝো? বহির্গমন, বহি মানে কি? বাইরে, গমন মানে কি? যাওয়া। সরি। তো সম্পদের বহির্গমন মানে আমরা বুঝতে পারছি যে সম্পদ ছিল তার বাইরে চলে যাওয়া। ভারতবর্ষে যখন ব্রিটিশ শাসন চলছিল, সেই ব্রিটিশ শাসন চলাকালে ইংরেজ সরকার এদেশ থেকে নানা অজুহাতে, নানা অছিলায়, কোনো কারণে বা অকারণে এদেশ থেকে প্রচুর পরিমাণে সম্পদ তাদের দেশ অর্থাৎ ইংল্যান্ডে পাচার করতে থাকে। প্রায় 200 বছর ধরে চলা, 200 বছর, কারণ সেই পলাশির যুদ্ধ থেকে শুরু করে স্বাধীনতা পর্যন্ত এই যে সম্পদ বাইরে চলে যেত, এটাকে আমরা কি বলছি? সম্পদের বহির্গমন। সংজ্ঞা দেখে নিই। মহাবিদ্রোহের পর, তবে যদি এটা মহাবিদ্রোহ না, পলাশির যুদ্ধের পরই হবে, ব্রিটিশ ঔপনিবেশিক যুগে ভারতে ব্রিটিশদের দ্বারা ভারতের সম্পদ নিষ্কাশন হয়েছিল। তাদের দ্বারা ভারতে উৎপাদিত পণ্য ও খনিজ সম্পদ
ব্রিটেনে পাঠানো হতো। কিন্তু এর জন্য ভারত কোনো উপযুক্ত লাভ বা বিনিময় পেত না। এই ধরনের ঘটনাকে সম্পদের বহির্গমন হিসেবে চিহ্নিত করা হয়। ক্লিয়ার? আশা করছি তোমরা হয়তো বুঝতে পারছো। যদি বুঝতে না পারো, যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই সেটা আমাকে কিন্তু জানাবে। আমি চেষ্টা করব সেটা তোমাদেরকে অবশ্যই বুঝিয়ে দেওয়ার। দেখে নি পরের প্রশ্নটা। অবশিল্পায়ন কাকে বলে? অবশিল্পায়ন কাকে বলে? আমরা বলছিলাম শিল্পের অবনমন। এখানে একটু বড় করে দেওয়া আছে, আমি তখন বলেছিলাম, তো এটা দেখে নাও। 1813 খ্রিস্টাব্দের সনদাইনে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ভারতের বাজারে একচেটিয়া অধিকার চলে যায়। সেই সময় থেকেই ধীরে ধীরে ভারতের বাজারে ব্রিটিশ পণ্য আমদানি করা হতে শুরু করে। মানে তখন ইংল্যান্ড থেকে আমাদের দেশে জিনিসপত্র পাঠাতে শুরু করেছে প্রবলভাবে। তার ফলে নানা রকম বৈষম্যমূলক প্রতিযোগিতার মুখোমুখি হয়ে ভারতের দেশীয় শিল্পগুলি ধ্বংস হতে থাকে। ভারতীয় শিল্পের অবলুপ্তির এই প্রক্রিয়াকেই অবশিল্পায়ন বলা হয়। বিশেষত এটা সবচেয়ে বেশি প্রভাব পড়েছিল বস্ত্রবয়ন শিল্প বা কুটির শিল্প, যে ছোট বড় মাঝারি যে কুটির শিল্পগুলি ছিল বা বস্ত্রবয়ন শিল্পগুলি ছিল, সেগুলো আস্তে 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 ধ্বংস হয়ে গিয়েছিল। এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে এর ফলে কোন কোন শহরগুলি নিঃশ্রিক হয়ে গিয়েছিল, যেমন ঢাকা হতে পারে, পাটনা হতে পারে, মুর্শিদাবাদ হতে পারে, কারণ এইগুলো কি, এগুলো বস্ত্রবয়নের একটা তখন কেন্দ্র ছিল বা কুটির শিল্পের আমরা জানি, সেগুলো শ্রীহীন হয়ে পড়েছিল। নেক্সট কি বলছে, পত্তনি প্রথা কি? খুবই ভালো একটা প্রশ্ন, দেখে নিই। ঔপনিবেশিক শাসনে রাজস্ব আদায়ের সুবিধার জন্য জমিদার তার বন্দোবস্ত নেওয়া জমিকে কয়েকটি ছোট ছোট অংশে ভাগ করতেন। কারণ জমিদার মানে কি, হয়তো 8-10টা গ্রামের হয়তো জমিদার তারপর নির্দিষ্ট খাজনা প্রদানের শর্তে সেই জমি অন্যের কাছে বন্দোবস্ত দিতেন। এই ব্যবস্থা পত্তনি প্রথা নামে পরিচিত। অর্থাৎ ধরো জমিদারকে বলা হলো যে তুমি আজ থেকে এই 10টি গ্রামের হয়তো জমিদার, তো জমিদার তো নিজে খাজনা তুলতে যাবেন না, তখন তিনি কি করবেন, সেই 10টা গ্রামকে বা 10টা গ্রামের জমিদারকে তিনি 10 জনের মধ্যে ভাগ করে দিতেন। সেই লোকগুলো তাকে খাজনা আদায় করে দেবে। এটাকেই বলা হচ্ছে কি, পত্তনি প্রথা। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। দাক্ষিণাত্য হাঙ্গামা কেন হয়েছিল? তখন আমরা একটা পেয়েছি, এটাও পেয়েছি, যদিও কারণটা মোটামুটি একই। 1875 খ্রিস্টাব্দে দক্ষিণ ভারতে সংগঠিত দাক্ষিণাত্য হাঙ্গামার কারণগুলি কী কী ছিল? নাম্বার 1, রায়তওয়ারি ব্যবস্থায় কৃষকদের প্রদত্ত উচ্চ হারে কর। নাম্বার 2, আমেরিকার গৃহযুদ্ধের অবসানের ফলে ইংল্যান্ডের তুলোর চাহিদা হ্রাস পাওয়া। এবং নাম্বার 3, তুলোর দাম কম হওয়া সত্ত্বেও রাজস্বের হার না কমানো ইত্যাদি। এই তিনটে বা অনেকগুলোই ছিল, তার মধ্যে 3টে হচ্ছে কি কারণ দাক্ষিণাত্য হাঙ্গামার। চিরস্থায়ী বন্দোবস্তের 2টি কুফল লেখো। চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে অনেক আলোচনা করেছি, এবার দেখব এই বিদ্রোহের কিছু কুফল। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কী কী হয়েছিল, যদি এটা বড় একটা প্রশ্ন 5 নম্বরে সেখানেও আসে, আমি করাবো একটু পরে, জাস্ট এখন দুটো দেখে নাও। রায়ত বা কৃষকরা জমিদারের ভূমিদাসে পরিণত হয়। নাম্বার 2, শহরকেন্দ্রিক জমিদার শ্রেণীর উৎপত্তির ফলে স্বনির্ভর গ্রামীণ অর্থনীতি ধ্বংস হয়ে যায়। আমি আরও বলতে পারি, যেমন কি জমিদারি উচ্ছেদ ঘটেছিল, তারপরে জমির গুণগত মান আস্তে আস্তে কমতে থাকে কারণ কেউ গুরুত্ব দেয় না, প্লাস অত্যাচারটা ছিল, অনেক অনেক কারণ ছিল, বা কৃষকদেরকেও জমি থেকে উচ্ছেদ করা হতো, যেগুলো আমি পরে পড়াবো। এবার কী বলছে প্রজাস্বত্ব আইন কি? প্রজাস্বত্ব আইন পাশ হয়েছিল 1885 খ্রিস্টাব্দে, এটা আমরা জানি, কিন্তু এখানে বলা হয়েছে প্রজাস্বত্ব আইন কি।
তো 1885 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার জমিদারদের অত্যাচারের হাত থেকে কৃষকদের রক্ষা করার জন্য এক আইন পাশ করে, যা প্রজাস্বত্ব আইন নামে পরিচিত। এই আইন অনুসারে অস্থায়ী রায়ত বা কৃষকদের দখলই সত্ত্ব দেওয়া হয়। অর্থাৎ ওই যে যখন তখন জমি থেকে উচ্ছেদ করে দেওয়া, সেইটা জমিদাররা চাইলে আর করতে পারবেন না। এটাকে কি বলা হয়েছিল? প্রজাস্বত্ব আইন। যে এটাকে বলা হয় কি? বেঙ্গল প্রজাস্বত্ব আইন বা বাংলা প্রজাস্বত্ব আইন। চিরস্থায়ী বন্দোবস্তের দুটি কুফল লেখো। কুফল তো আগেই করালাম, এবার সুফল। হ্যাঁ, সুফল তো অবশ্যই কিছু ছিল, যেমন রাজস্ব ঠিকঠাকভাবে আসছে, তাই আয় ব্যয়টা ঠিক হবে, ঠিক আছে, অনেকগুলো ছিল। তো কী বলছে? সরকারি বাজেট তৈরি করা সুবিধাজনক হয়, কারণ প্রতি বছর একটা নির্দিষ্ট পরিমাণে আয় আসতো, ফলে তাদের কাছে একটা আয় ব্যয়ের একটা সুন্দর একটা হিসাব থাকতো, যে এত পরিমাণ আয় আসছে তাহলে এত পরিমাণ খরচ করতে হবে, এই খাতে এত খরচ করতে হবে, এটা সুন্দর একটা বাজেট তৈরি করা যায়। নাম্বার 2 কী বলছে? জমিদারি সম্পর্কে নিশ্চিত হওয়ার ফলে জমিদারগণ রায়ত ও জমির উন্নতিতে সচেষ্ট হন। কারণ এর আগে হয়তো বলা হয়েছিল তোমাকে 5 বছরকার জন্য জমি দেওয়া হবে বা 1 বছরকার জন্য, তুমি তখন সেই জমিটা নিয়ে কী করবে? কারণ যখনই আমি 5 বছরকার জন্য জমিটা নেব, সেই জমিকে আমি সুন্দরভাবে সুন্দর করে তুলব, তাকে উন্নত করে তুলব, হঠাৎ করে সেই জমিকে ছেড়ে দিতে হবে। ফলে কী হতো? কৃষকরা সেই জমির প্রতি অত গুরুত্ব দিত না। কিন্তু এবার যদি বলা হয় যে না, জমি তোমার, পার্মানেন্ট তোমার, তাহলে আমরা কী করব? সেই জমির প্রতি গুরুত্ব দেব। এই একটা লাভ হয়েছিল। এগুলো ছিল 2 নম্বরের প্রশ্ন। এবার একটা পরবর্তী প্রশ্ন রয়েছে যে চিরস্থায়ী বন্দোবস্তের সুফল ও কুফলগুলি লেখো। ভারতের রেলপথ স্থাপনের সুফল ও কুফলগুলি লেখো। আমরা জানি যে 1853 সালে ডালহৌসি বোম্বাই প্রদেশের মুম্বাই থেকে থানে প্রথম রেলপথ চালু করেছিলেন। এবার এই রেলপথ চালু করার পিছনে অনেক কিছু উদ্দেশ্য ছিল এবং অনেক সুফলও ছিল, অনেক কুফলও ছিল। তো সুফল আর কুফলগুলো কি আমরা একটু দেখে নেব। প্রথমে দেখি সুফল। যোগাযোগ ব্যবস্থার উন্নতি। অবশ্যই গ্রামগুলির সাথে বন্দর ও বাজারের যোগাযোগ গড়ে তোলা সম্ভব হয়। অনেক দূর দূরে ছিল, সেগুলো রেলের মাধ্যমে কি আরও কাছাকাছি হয়ে যায় এবং সহজতর হয়। কর্মসংস্থান। অবশ্যই একটা রেল যদি থাকে, সেই রেলের সমস্ত কিছু দেখাশোনা করার জন্য কর্মচারী তো প্রচুর পরিমাণে লাগবে, তার মানে কি হিউজ পরিমাণ লোক চাকরিও পাবে। তাই কি বলা হয়েছে? রেল ব্যবস্থা প্রবর্তনের ফলে বহু মানুষের কর্মসংস্থান হয়েছিল এবং এখনও ভারতবর্ষের সবচেয়ে বেশি লোক চাকরি করে কোথায়? রেলে। বাণিজ্যের উন্নতি। গ্রামীণ পণ্য সম্ভার অতি সহজেই বন্দরের মাধ্যমে বিদেশে বা দেশের অন্যত্র পাঠানো যেত বলে বাণিজ্যের অভাবনীয় উন্নতি পরিলক্ষিত হয়। শহর ও বন্দরের উত্থান। রেলপথ বিস্তার ভারতের নতুন নতুন বন্দর ও নগর গড়ে তুলেছিল। মানে যেখানে রেলপথ হয়তো একটা স্টেশন গড়ে দিয়েছে, সেই স্টেশনে কি হবে? হয়তো আগে কিছুই ছিল না, এখন যদি কোনো মালপত্র নামে বা দুটো মানুষজন নামে, তাহলে সেখানে কিছু দোকান গড়ে উঠবে, তারপর সেটা আস্তে আস্তে রাস্তা তৈরি হবে, ফলে মানুষজন বাস করতে শুরু করবে। তো এইভাবে কী হয়েছিল? আস্তে আস্তে অনেকগুলো নগর কিন্তু তৈরি হয়েছিল। ভারতীয় জাতীয় চেতনার বিকাশ। রেলপথের মাধ্যমে দ্রুত যাতায়াতের ফলে ভারতের বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপিত হয়, যেটা আগেকার দিনে ইম্পসিবল ছিল। এক স্থানের মানুষ অন্য স্থানে আমরা যেতে পারতাম না। তারা নিজেদের ভারতীয় বলে ভাবতে থাকে। যখনই আমরা বিভিন্ন রাজ্যে যাচ্ছি, তখন আমাদের সঙ্গে যখন একটা বন্ডিং গড়ে উঠছে, তখন তার একটাই পরিচয় হচ্ছে কি আমরা ভারতীয়। সৃষ্টি হয় জাগ্রত জাতীয়তাবাদের, যা মুক্তি আন্দোলনের সূচনা করে। এইগুলো ছিল একদিক দিয়ে সুফল। কিন্তু প্রদীপের নিচেই যেমন সবচেয়ে বেশি অন্ধকার থাকে, ঠিক সেই রকমই রেলপথ স্থাপনের কুফল কিন্তু এর চেয়ে অনেক মারাত্মক ছিল। এবার দেখব আমরা সেই কুফলগুলি।
সম্পদের নির্গমন। যেমন আমদানি রপ্তানির সুবিধা হতো, ঠিক সেরকমভাবে কিন্তু সম্পদগুলোও কিন্তু খুবই তাড়াতাড়ি এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো যেত বা নিয়ে যাওয়া হতো। 2 নম্বর কী বলছে, কুটির শিল্পের ধ্বংস। ইংল্যান্ডের দাম ও গুণগত মানের দিক থেকে ভালো পণ্য সম্ভার ভারতের গ্রামাঞ্চলে পৌঁছে যায়, কুটির শিল্প কী হয়ে যায়, পুরো ধ্বংস হয়ে যায়। যেমন যেত ঠিক সেরকমভাবে কিন্তু গ্রামাঞ্চলে ওই সমস্ত পণ্যগুলোও কিন্তু পৌঁছে যেত, ফলে কুটির শিল্প কিন্তু ধ্বংস হয়ে যায়। দেশীয় বাণিজ্যের ক্ষতি। সস্তায় বিদেশি পণ্য ভারতের বাজারে ভর্তি হয়ে যাওয়ায় দেশীয় বাণিজ্য ব্যাপকভাবে ক্ষতি হয়েছিল। ক্লিয়ার? তোমরা মোটামুটি 4টে করে পয়েন্ট দিলেই হয়ে যাবে। জলপথের গুরুত্ব হ্রাস। রেল ব্যবস্থা সড়ক পথে যোগাযোগকে এত দ্রুত করেছিল যে জলপথের গুরুত্ব ক্রমশ কমে যায়। বহু মানুষ কী হয়, কর্মহীন হয়ে পড়ে, মানে জলপথে আর যাতায়াত মানুষ করতো না। খাদ্যাভাব। রেলপথের মাধ্যমে চাল, ডাল, গম প্রভৃতি খাদ্য ফসল ইংল্যান্ডে চলে যাওয়ার ফলে ভারতের খাদ্যের কী হয়, অভাব দেখা দিয়েছিল। আরটা কি, চলো আরও কারণ যদিও নেই এখানে দেওয়া, আমি বলে দিচ্ছি আর কারণ, অনেক কারণ আছে। যেমন রেলপথ চালু করার জন্য প্রথমে যেটা লেগেছিল, হিউজ পরিমাণে জমি। সেই জমিগুলো কারো না কারো চাষের জমি, কারো না কারো সম্পত্তি। সেই জমিগুলো কী হয়েছিল, নষ্ট হয়েছিল। শুধু রেলপথ যেটুকু জায়গা দিয়ে যাবে সেটুকুই না, আশেপাশের অঞ্চলকেও প্রভাবিত করত। অনেক নদী নালা বন্ধ হয়ে গিয়েছিল। প্রচুর পরিমাণে গাছ কাটা হয়েছিল, কারণ কি, পাটাতন তৈরি করার জন্য, মানে রেলের যে স্লিপার সেগুলো তৈরি করার জন্য। বর্ণ বৈষম্য ছিল। চাকরির ক্ষেত্রে, বেতনের ক্ষেত্রেও বৈষম্য ছিল। চাকরির ক্ষেত্রে কী হতো, উঁচু উঁচু পদগুলো শুধুমাত্র ইংরেজদেরকে দেওয়া হতো, নিচু পদগুলো ভারতীয়দের দেওয়া হতো। বেতনের ক্ষেত্রে ইংরেজদেরকে বেশি টাকা দেওয়া হতো এবং একই চাকরি করা সত্ত্বেও ভারতীয়দেরকে কম দেওয়া হতো। তো অনেক কারণ ছিল এখানে, অনেক কুফল ছিল। পরবর্তী প্রশ্ন, ভারতের রেলপথ স্থাপনের উদ্দেশ্যগুলি কী ছিল? একটু আগেই আমরা পড়লাম যে রেলপথ স্থাপনের সুফল ও কুফল। এবার আমরা দেখব যে সত্যি যে রেলপথ স্থাপন করেছিল তার বিশেষ কিছু উদ্দেশ্য ছিল। সরকার কেন হঠাৎ করে রেলপথ স্থাপনা করতে গেল, দেখে নিই। এই উদ্দেশ্যকে আমরা 3 ভাগে ভাগ করব। প্রথমে সামরিক উদ্দেশ্য। কি বলছে, ব্রিটিশ সাম্রাজ্যকে রক্ষা করা। 2 নম্বর কি বলছে, ভারতের বিভিন্ন অঞ্চলে দ্রুত সেনাবাহিনী প্রেরণ করা, ফলে যে কোনো বিদ্রোহ দমন করা। অর্থাৎ কোথাও যদি কোনো বিদ্রোহ শুরু হয়, সরকার কী করবে, রেলপথের মাধ্যমে, মানে রেলের মাধ্যমে যদি দ্রুত যাবে সেখানে তাড়াতাড়ি সেনা পাঠাতে পারবে, ফলে সেই বিদ্রোহটা তারা দমন করতে পারবে। সেনাবাহিনীর জন্য দ্রুত খাদ্য ও অস্ত্রশস্ত্র পৌঁছে দেওয়া। শুধু সেনায় যাবে তাই নয়, সেনার জন্য যদি রসদ লাগে, কোনো অস্ত্র লাগে, খাদ্য লাগে, সেগুলোও কিন্তু পৌঁছে যাবে। বিদেশি আক্রমণের দ্রুত মোকাবিলা করা। ঠিক এইগুলো ছিল আমাদের সামরিক উদ্দেশ্য। আমাদের বলা ভুল হবে, ইংরেজদের। রাজনৈতিক উদ্দেশ্য। রেলপথ স্থাপনের রাজনৈতিক উদ্দেশ্যগুলি হলো যে ভারতের সর্বত্র দ্রুত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা। নাম্বার 2 কি বলছে, প্রশাসনিক কাজের দ্রুত তদারকি করা এবং ভারতের সর্বত্র রাজনৈতিক নিয়ন্ত্রণ বজায় রাখা। ধর আমি যদি বলি যে আগে কলকাতায় কোনো একটা ইংরেজরা বসে আছে, তখন কলকাতা রাজধানী। এবার মনে করি মুর্শিদাবাদে কোনো একটা ঘটনা ঘটেছে, সেটা দমন করবে কিভাবে, বা এই অঞ্চলটাকে পুরো নিয়ন্ত্রণে রাখবে কিভাবে? ওই ঘোড়ার গাড়ি বা গরুর গাড়ির মাধ্যমে না। তারা দেখলো যদি আমরা রেলপথটা চালু করি তাহলে কী হবে, ওইখানে আমাদের পৌঁছাতে খুব বেশি সময় লাগবে না, ফলে কী হবে, পুরো অঞ্চলটা আমাদের নিয়ন্ত্রণে থাকবে। এই জন্য তারা রেলপথটা চালু করেছিল। আবার যদি দ্রুত কোনো একটা জায়গায় যুদ্ধ বা বিদ্রোহ শুরু হয়ে যায়,
ইংরেজ কী করতে পারবে, তাড়াতাড়ি সেখানে অস্ত্র শস্ত্র সেনাবাহিনী সমস্ত কিছু কিন্তু পাঠাতে পারবে। ঠিক, তো উদ্দেশ্য আমাদের ভালোর জন্য তারা কোনোদিনই করেনি, উদ্দেশ্য ছিল কি তাদের ভালোর জন্য আমরা করেছি। তো প্রথমে কি দেখলাম সামরিক উদ্দেশ্য, 2 নম্বরে কি দেখলাম রাজনৈতিক উদ্দেশ্য, 3 নম্বরে আমরা কি দেখতে পাবো সেটা হচ্ছে অর্থনৈতিক উদ্দেশ্য। রেলপথ বিস্তারের পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ ছিল অর্থনৈতিক। যেমন শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ডে উৎপাদিত পণ্য সম্ভার ভারতের সর্বত্র পৌঁছে দেওয়া সবচেয়ে মেন যে কারণটা ছিল। ব্রিটিশ বণিকদের উদ্বৃত্ত মূলধন বিনিয়োগের ব্যবস্থা করে দেওয়া এবং ভারতে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করা। ইংরেজদেরকে যদি এদেশে নিয়ে আসতে হয়, আরও যদি ইংরেজ আমরা নিয়ে আসি এদেশে, তাহলে কোথায় পাবো সেটা, দেব কোথায় সেই জায়গাটা? সবই কি সেনাবাহিনীতে? না। কিন্তু যদি আরও জায়গা তৈরি হয় তাহলে সেখানে আমরা আরও প্রচুর পরিমাণে আমরা বড় বড় জায়গাগুলো ইংরেজদেরকে নিয়ন্ত্রণ রাখতে পারবো। আর ইংরেজ তো ইংরেজি হয়, তারা যেখানে কাজ করুক না কেন তাদের একটাই জাত, তারা ইংরেজ। এই কনসেপ্ট বা এই মানসিকতা নিয়ে তারা কি করেছিল, রেলপথ চালু করেছিল, যাতে এখানে প্রচুর পরিমাণে আরও কর্মচারীকে আমরা নিয়োগ করতে পারি। তো এই ছিল তাদের 3টে উদ্দেশ্য। চলো, এই কোশ্চেনগুলো কিন্তু সবই 5 নম্বরের। প্রথমে কি দেখলাম, রেলপথের সুফল ও কুফল। এরপর আমরা দেখলাম কি রেলপথের উদ্দেশ্য বা রেলপথ স্থাপনের উদ্দেশ্য। পরবর্তী প্রশ্ন রয়েছে চিরস্থায়ী বন্দোবস্তের সুফল ও কুফলগুলি আলোচনা করো। 1793 সালে লর্ড কর্নওয়ালিস 10 সালা বন্দোবস্তকে পরিবর্তন করে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন বাংলা, বিহার ও উড়িষ্যায়। এই ঘটনাটাকে একটা যুগান্তকারী ঘটনা বলে উল্লেখ করা হয়। এবার যে কোনো যুগান্তকারী ঘটনারই 2টো দিক থাকে, একটা ভালো এবং একটি খারাপ। এবার এই চিরস্থায়ী বন্দোবস্তের কি ভালো দিক ছিল আর কি খারাপ দিক ছিল সেটা এবার আমরা আলোচনা করব। প্রথমে চলে আসি সুফল। ভালো দিকটাকে আগে দেখে নিই। ঐতিহাসিক মার্কসম্যান কি বলেছিলেন? ইট ওয়াজ এ বোল্ড, ব্রেভ অ্যান্ড ওয়াইজ মেজার। এটা কি, এটা বলিষ্ঠ, সাহসী এবং এটা কঠিন, এটা মানে কি বলবো, বুদ্ধিমান পদক্ষেপ যেটাকে বলা যেতে পারে। এই ব্যবস্থার সুফলগুলি কি? সুনির্দিষ্ট আয়। হ্যাঁ, আমরা জানি যে জমিদারদেরকে কিছু জমিদারি দিলে তারা বছরের শেষে একটা নির্দিষ্ট পরিমাণ রাজস্ব তারা পাবে, এটা নিশ্চিত ছিল। উৎখাতের আশঙ্কার অবসান। আগে যে ভয়টা ছিল যে আমাকে হয়তো এবার তাড়িয়ে দেবে, হয়তো এবছর তাড়িয়ে দেবে, এবছর তাড়িয়ে দেবে, হ্যাঁ এই ভয়টাও কমে গিয়েছিল। কারণ কৃষকদের রাজস্বের পরিমাণ সুনির্দিষ্ট হয়, ফলে তারা ইজরাদারদের শোষণ এবং জমি থেকে উৎখাতের আশঙ্কা থেকে মুক্তি হয়। মানে ভয় ছিল না যে আমাকে জমি থেকে তাড়িয়ে দেবে। কৃষির উন্নতি, হ্যাঁ অবশ্যই জমি একটা যদি কোনো কৃষক পেয়ে যায় তাহলে সে অবশ্যই সে তার জমির উন্নতির দিকে তাকাবে, আর জমির উন্নতি হলে অবশ্যই কৃষির উন্নতি হবে। তাই জমির উপর জমিদারের সত্ত্ব বা অধিকার সুনিশ্চিত হওয়ায় তারা জমি ও কৃষির উন্নতিতে যত্নবান হন। কুফল, আমি প্রথমেই বলেছি প্রদীপের নিচেই সবচেয়ে বেশি অন্ধকার। আর উদ্দেশ্য কিন্তু কখনোই আমাদের দেশের জনগণের ভালোর জন্য তারা ভাবেনি, তারা ভেবেছিল কি কীভাবে তাদের ভালো আগে হবে। তাই যেহেতু তাদের যদি ভালো বেশি আগে হয় তাহলে আমাদের ভারতীয়দের জন্য সেটা অবশ্যই খারাপ ছিল। কি খারাপ ছিল সেই কুফলটা আমরা এবার দেখে নিই। ঐতিহাসিক হোমস কি বলেছিলেন? চিরস্থায়ী বন্দোবস্ত ছিল একটি দুঃখজনক ভুল। দ্য পার্মানেন্ট সেটেলমেন্ট ওয়াজ এ স্যাড ব্লান্ডার। বড়সড় মিস্টেক, বড়সড় ভুল। তো দেখি আমরা এখানে সুফল অপেক্ষা যে কুফল বেশি ছিল সেটা কী ছিল। প্রথমেই যেটা দেখে নিই সেটা হচ্ছে কৃষকদের উচ্ছেদ। এই বন্দোবস্তের জমিদার জমির মালিকানা পায়, কৃষকরা কিন্তু পায়নি। কৃষক
ওরা আগে যেরকম ছিল সেই রকমই কিন্তু রয়ে গেছে। আগে রাজা মহারাজা বা তার পরবর্তীকালে ব্রিটিশরা হয়তো উচ্ছেদ করে দিত, এবার কে উচ্ছেদ করতে পারবে? জমিদার। কারণ কৃষকরা কখনোই জমির আসল মালিক কোনোদিনই হয়নি। এবার কাকে দেওয়া হলো? জমিদারকে। জমিদার সেই জমির আসল মালিক। তার জমিদার চাইলেই কোনো একটা কৃষককে সেখান থেকে উচ্ছেদ করতেই পারে। ফলে বেশি রাজস্বের আশায় জমিদার চাষিকে ঘন ঘন জমি থেকে উৎখাত করত। কারণ যে বেশি টাকা দেবে তাকে জমিদার জমি দেবে। এই জন্য পার্সিভাল স্পিয়ার কি বলেছিলেন? চিরস্থায়ী বন্দোবস্তের দ্বারা কৃষকরা জমিদারের ভাড়াটে মজুরিতে পরিণত হয়, কারণ যে কোনো মুহূর্তে তাদেরকে তাড়িয়ে দিতে পারে। রাজস্বের হার বেশি। জমি জরিপ না করে রাজস্বের পরিমাণ ধার্য করা হয়, ফলে অধিকাংশ ক্ষেত্রে রাজস্বের হার বেশি হয়ে পড়ে। হয়তো একটা জমি মাপলই না, হয়তো 1 বিঘা বললো, দেখা যাচ্ছে জমিটা হয়তো 15 কাঠা, হয়তো 10 কাঠা। তাহলে যে 15 কাঠা জমিতে 1 বিঘার সমান হয়তো ট্যাক্স দিতে হচ্ছে, তার মানে তো হিসাব মতো ট্যাক্সটা বেশি পড়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন কি অপশান আমরা কি দেখছি? কৃষকদের দুরবস্থা। অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু কৃষকরাই জমি জায়গা চাষ করবে, জমিদার বা ইংরেজদের আর কি, সুতরাং যত জায়গা যে হয়ে যাক না কেন ফল ভোগতে হবে সেই কৃষকদেরকে, কারণ সম্পর্কটা জমির সঙ্গে। জমিদাররা কৃষকদের উপর প্রবল অত্যাচার চালিয়ে নির্ধারিত রাজস্বের চেয়ে অনেক বেশি রাজস্ব আদায় করত। একে তো রাজস্ব 15 কাঠা জমিতে 1 বিঘার সমান রাজস্ব চাপিয়ে দিয়েছিল, তার পরিবর্তে আবার অধিক লাভের জন্য তারা কী করতো? অত্যাচার করতো। পরিসংখ্যান কি বলছে যে 1993 সালে জমিদাররা নির্ধারিত 35 লক্ষ পাউন্ডের জায়গায় 1,35,00,000 পাউন্ড রাজস্ব আদায় করেছিল। চিন্তা করতে পারা যায়? 4 গুণ আদায় করেছিল প্রায়। মানে ইংরেজদের চেয়েও তারা খারাপ ছিল। আর কৃষকদের একই অবস্থা, যেই আসুক না কেন তাদেরকে সেই ওইভাবে অত্যাচারিত হতে হবে, আর ওইভাবেই তাদেরকে মরতেই হবে। পুরনো জমিদারদের উচ্ছেদ। সূর্যাস্ত আইন অনুসারে আমরা কি দেখতে পেয়েছিলাম? যদি কোনো জমিদার নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে সূর্য ডোবার আগে খাজনা দিতে না পারে তাহলে তার জমিদারি চলে যাবে। এবং কোনো পরিস্থিতিতেই কিন্তু এটাও কিন্তু একটা শর্ত ছিল, কোনো পরিস্থিতিতেই খরা, বন্যা, ঝড়, ঝঞ্ঝা যাই হয়ে যাক না কেন জমিদারদের কাছ থেকে ট্যাক্স কিন্তু 1 পয়সাও কম নেবে না। এবার প্রতি বছর তো সমান যায় না, ফলে কি হয়? কোনো না কোনো কারণবশত তো ট্যাক্সে দিতে পারেনি, তার ফলস্বরূপ কী হয়েছে? তাকে তার জমি থেকে উচ্ছেদ হতে হয়েছিল, মানে জমিদারদেরকে তার জমিদার হারাতে হয়েছে। নতুন জমিদারের উত্থান। হ্যাঁ, পুরাতন যদি কোনো জমিদার চলে যায় তাহলে তার জায়গা নেওয়ার জন্য কে আসবে? নতুন জমিদার আসবে। তাই পুরনো জমিদারদের জায়গিরি বা জমিদারি নিলামে উঠলে শহুরে ধনী বণিকরা সেই জমিদারি কিনে নেয়। এবার এই যে জমিদাররা যারা আসছে শহরের লোক, তারা কিন্তু বোঝে না যে জমি কী জিনিস, তারা কিন্তু বোঝে না কৃষকরা কী জিনিস, তারা তাদের দুঃখ আনন্দ হতাশা কিছুই কিন্তু বোঝে না। তাদের উদ্দেশ্য ছিল কি? ওই ইংরেজদের মতোই টাকা ইনকাম করা। ফলে তারা এসে কী করেছিল? আরও অনেক পরিমাণে অত্যাচার করতে শুরু করেছিল। গ্রামীণ যে সমস্ত জমিদারগুলো ছিল, যাদের ভিতরে কী ছিল? একটু দয়া মায়া ছিল, তারা কী করতো? কৃষকদেরকে হয়তো একটু দুঃখে পাশে দাঁড়াতো। কৃষকরা হয়তো তাদের মনের কথা তাদেরকে কি বলতে পারতো, কিন্তু এই সমস্ত শহরে ধনী জমিদাররা এদের ভিতরেই ছিল না। ফলে এরা এসে কী করেছিল? প্রচণ্ড পরিমাণে তাদের উপর অত্যাচার করেছিল। আর এদের উদ্দেশ্য ছিল একটাই, টাকা কামানো। পরের পয়েন্ট কি বলছে? মধ্যস্বত্বভোগীর উত্থান। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে বিভিন্ন মধ্যস্বত্বভোগী শ্রেণীর উদ্ভব ঘটেছিল। এরা পত্তনিদার, দরপত্রদার ইত্যাদি নামে পরিচিত। চলো, চিরস্থায়ী বন্দোবস্তের সুফল আমরা 3টে, হয়তো 4টেও তোমরা করতে পারো, আর কুফল আমি 5টা বা 6টা দিয়েছি। তো এই ছিল আজকের একটা ক্লাস। পুরো চ্যাপ্টার থেকেই যতগুলো কোশ্চেন হয়, বড় কোশ্চেন, ছোটো কোশ্চেন, মেজো কোশ্চেন, সমস্ত নিয়ে আজকের এই ক্লাসটা কিন্তু আমি করেছিলাম। তো ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে এবং পাশে থাকবে।
আর অবশ্যই তোমাদের মতো যারা বন্ধু আছে, যারা হয়তো তোমাদের সঙ্গে পড়ে, তাদেরকে ভিডিওটা একটু চাইলে শেয়ার করে দিতে পারো, যাতে তাদের একটু কাজে লাগে। তো আজকে দেখা হচ্ছে এইটুকুই। নেক্সট সপ্তাহে নিয়ে আসবো চ্যাপ্টার নাম্বার 5, একদম পুরো এইভাবেই সমস্ত প্রশ্ন নিয়ে। আর যদি কারো মনে হয় যে স্যার ক্লাস করালে খুব ভালো হতো, সেটা আমাকে জানাতে পারো, আমি কিন্তু ক্লাস করাবো। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো দিন নেক্সট একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, টাটা।